আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বহুল প্রতীক্ষিত ভূগোল টপ 150 এমসিকিউ এর আজকের ক্লাসটিতে। আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু শিক্ষার্থীরা প্রচুর কমেন্ট করতেছিল যে ভাইয়া ভূগোলের ক্লাস দেন, আপু ভূগোলের ক্লাস দেন। তোমাদের আপুরা কিন্তু অলরেডি ইতিহাসের ক্লাস নিচ্ছে, তোমাদের পৌরনীতির ক্লাস আসতেছে প্রতিদিন, এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু অর্থনীতির ক্লাসও ডেইলি যাচ্ছে। কিন্তু ভূগোলের ক্লাসগুলো এতদিন ডেইলি যাচ্ছিল না। তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিনা আপু কিন্তু মানবিকের বিষয়গুলোতে অনেক বেশি এক্সপার্ট। এর আগে বাংলাদেশের লিড বেশ কয়েকটি এডটেক প্ল্যাটফর্মে আপু পড়িয়েছে। আপুকে আমরা সহায়ক স্কুলে অভিনন্দন জানাচ্ছি তোমাদের ভূগোল ক্লাসে। আপু হচ্ছে তোমাদের ভূগোলের আজকে আপু আমরা কি পড়বো? আচ্ছা, আজকে আমরা ভূগোলের টপ 150 এমসিকিউটা পড়বো। তোমাদের আজকে কিন্তু শেষ ক্লাস না। এসএসসি ২৬ এর জন্য শর্ট সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমরা তোমাদের চ্যাপ্টার ভিত্তিক অন শর্ট ক্লাস দেব। ২৭-২৮ এর জন্য তো আমাদের পেইড ব্যাচ চলতেছেই। কিন্তু আপু যেহেতু মানবিকের অনেক বেশি এক্সপার্ট, আপু আজকে তোমাদেরকে ভূগোল পড়াবেন এবং ভূগোলের যে ১৫০ টি এমসিকিউ পড়াবেন, এই ১৫০ টি এমসিকিউ থেকে তোমরা কিন্তু হুবহু কমন পাবা ইনশাল্লাহ। আর যেগুলো হুবহু কমন পাবা না, ওই টাইপ থেকে হুবহু কমন পাবা। অতএব এই ১৫০ টি এমসিকিউ এর ক্লাসটি তোমার কোনোভাবেই স্কিপ করা যাবে না। বুঝেছো? আপু পুরো ক্লাসটা করাবেন। প্রয়োজন হলে আমি ওখানে আছি। তো আপু, আজকের ক্লাসটি আমরা শুরু করে দিতে পারি। ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। চলো তাহলে আমরা শুরু করি আজকে। আমাদের ১ নাম্বার এমসিকিউ হচ্ছে, কোনটি জীবভূগোলের অন্তর্ভুক্ত? চলো, তোমরা তো জানো জীব মানে কি? জীব মানে হচ্ছে যেসব মানুষের বা জীবের জীবন আছে সেগুলাকেই জীব বলা হয়। তাহলে এই জীব ভূগোলের অন্তর্ভুক্ত কি কি হইতে পারে? চলো অপশন কি কি আছে দেখা যাক। ব্যবসা বাণিজ্য পরিচালনা, উদ্ভিদ ও জীবজন্তু, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, শহরের ক্রমবিকাশ। এখানে দেখো, ব্যবসা বাণিজ্য তার এই জীবভূগোলের সাথে সম্পর্কিত না। উদ্ভিদ ও জীবজন্তু এটা হচ্ছে সম্পর্কিত। উদ্ভিদ আর জীব যেটা হচ্ছে জীবভূগোলের সাথে যায়। অক্ষাংশ দ্রাঘিমাংশ এটা হচ্ছে জীবভূগোলের সাথে যায় না। কারণ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে বলা হয় যে পৃথিবীর তোমার পার্ট সম্পর্কে একটা আলোচনা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ। তারপর হচ্ছে শহরের ক্রমবিকাশ। শহরের উৎপত্তি কেমনে হয়েছে বা কিভাবে আসছে সেই সম্পর্কে কিন্তু জীবভূগোলের অন্তর্ভুক্ত না। সেজন্য এখানে উত্তর কোনটা হবে? তাহলে তোমরা একটু গ্যাস করো দেখি কোনটা হবে। এখানে উত্তর হবে উদ্ভিদ ও জীবজন্তু। রাইট। এরপরে চলে এরপরে এমসিকিউতে যাই। এরপরে এমসিকিউ হচ্ছে, ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে, ভূগোলের আলোচ্য বিষয় কি কি হইতে পারে? হইতে পারে প্রকৃতি, শক্তি, সমাজ। বুঝো, তাহলে তোমরা প্রকৃতি, শক্তি, সমাজ, এখানে ভূগোলের মধ্যে কি কি অংশ থাকতে পারে? এখানে আছে প্রকৃতি, শক্তি, সমাজ। প্রকৃতি ইয়েস, ভূগোলে আসতে পারে। শক্তি, শক্তি জিনিসটা হচ্ছে আসলে একটা সাইন্টিফিক টার্ম, যেটা আমার মনে হয় এই ভূগোলে আসার কথা না। দেন হচ্ছে সমাজ। সমাজে যেসব জীব জন্তু গাছপালা সবকিছু নিয়েই ভূমি, সবকিছু নিয়ে কিন্তু ভূগোলে আলোচনা করা হয়। সেই জন্য এখানে প্রকৃতি এবং সমাজ রিলেটেড। তাহলে দেখি সঠিক অ্যান্সার কোনটা হইতে পারে। দেখো, কেন হচ্ছে ১ ও ৩। যে তোমাদেরকে বলেছিলাম না, শক্তি হচ্ছে একটা সাইন্টিফিক টার্ম, সো এখানে শক্তিটা আসবে না। চলো নেক্সট এমসিকিউ। নেক্সট এমসিকিউ হচ্ছে, মিস্টার নাইম ৪ রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গা ভরাট করে একটি দোকান ও দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন। নাইমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত? দেখো, একটা দোকান করছে রাস্তার মোড়ে, তাহলে এটা কোন ভূগোলের অন্তর্ভুক্ত হইতে পারে? জীবভূগোল, মানব ভূগোল, জলবায়ু বিদ্যা, ভূমিরূপ বিদ্যা। তোমরা বলো কোন বিদ্যা হইতে পারে বা কোন ভূগোলের এই অংশটা হইতে পারে? এই অংশটা হচ্ছে মানব ভূগোলের অংশ। কারণ এই যে একটা জায়গা একটা দোকান করলো যেখানে হচ্ছে তোমার মানুষের বসতি গড়ে উঠবে, নগরায়ন হবে, সো এখানে এটা আমরা বলতে পারি মানব ভূগোলের অংশ। নেক্সট এমসিকিউ। নেক্সট এমসিকিউ হচ্ছে, মিস্টার নাইম ৪ রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গা ভরাট করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন। উল্লেখিত কর্মকাণ্ডটি হলো
গ্রামের ক্রমবিকাশ, নগরায়ন, জনপদ তৈরি। তোমাদেরকে পূর্বের এমসিকিউতেই বলেছিলাম যে এটা আসলে কি নগরায়নের একটি অংশ, প্লাস হচ্ছে এখানে কি হয়েছে, একটা দোকান করার কারণে একটা জনপদ তৈরি হয়ে গেল, তাই না? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 2 আর 3 হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখি আমরা উত্তরটা কি হয় আসলে। ইয়েস, 2 এবং 3। কারণ এখানে গ্রামের ক্রমবিকাশের সাথে কোনো সম্পর্ক নাই। গ্রামটা কেমনে উৎপত্তি হয়েছে সেই সম্পর্ক তার, এই একটা দোকান করছে আর জনপদ তৈরি হয়েছে সেটার সাথে কোনো সম্পর্কিত নয়, সেজন্য গ্রামের ক্রমবিকাশটা এখানে হবে না। ওকে, নেক্সট এমসিকিউ। কালপুরুষ কি? তোমরা অবশ্যই পড়েছো তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে যে কালপুরুষ হচ্ছে নক্ষত্রমণ্ডলী, 7টা নক্ষত্রমণ্ডলী রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কালপুরুষ। ইয়েস, তাহলে এই অপশনের মধ্যে কোনটা কোনটা হইতে পারে? গ্যালাক্সি, নক্ষত্রমণ্ডলী, ছায়াপথ, নীহারিকা। তোমরাই বলো কোনটা হতে পারে। দেখো, এখানে উত্তর হবে নক্ষত্রমণ্ডলী। নেক্সট এমসিকিউ। অধিবর্ষ গণনা করা হয় কোনটির জন্য? আসলে অধিবর্ষ মানে কি? অধিবর্ষ বলতে আমরা বুঝি লিপ ইয়ার, যেটা হচ্ছে তোমার বার্ষিক গতির সাথে ঋতুচক্রের সমন্বয় করার জন্য 4 বছর পর পর এই অধিবর্ষটা আসে, যেটা হচ্ছে 4 বছর পর পর একটা দিন বেশি হয়ে থাকে। এটা কেন হয়ে থাকে আমরা জানি, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড হচ্ছে একটা বছর হয়। এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এটাকে ব্যালেন্স করার জন্য 4 বছর পর পর একটা দিন বৃদ্ধি করা হয়, সেটাই হচ্ছে অধিবর্ষ। তাহলে অধিবর্ষটা গণনা করার জন্য কোনটির ক্ষেত্রে এটা ইউজ করা হয়? সেটা ইউজ করা হয় আংশিক গতি, বার্ষিক গতি, ঋতু পরিবর্তন, বায়ু প্রবাহের পরিবর্তন। তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি যে আমি অধিবর্ষটা কেন হয়, তাহলে তোমরাই বলো এখানে কোনটা হবে? কেন হবে হচ্ছে বার্ষিক গতি, রাইট? দেন নেক্সট এমসিকিউ হচ্ছে 30 জুন তারিখে দক্ষিণ গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? আমরা পৃথিবীর কোন গোলার্ধে অবস্থান করি? আমরা বাংলাদেশ, পৃথিবীর উত্তর গোলার্ধে আমরা আমাদের অবস্থান, রাইট? সো দক্ষিণ গোলার্ধ বলতে হচ্ছে আমাদের ঠিক অপোজিট গোলার্ধটাকে এখানে ইঙ্গিত করা হচ্ছে। গ্রীষ্মকাল, শীতকাল, শরৎকাল, বসন্তকাল। দেখুন তাহলে উত্তর কোনটা হয়? বসন্তকাল। তাহলে 30 জুন তারিখে দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। ওকে, দুর্যোগ পরবর্তী কার্যক্রম কোনটি? দুর্যোগ হলো, তারপর আমরা কি করি? প্রথমে আমরা কি তাদেরকে খোঁজ খবর নেই, নাকি তাদেরকে ত্রাণ দেই, নাকি তাদের হচ্ছে বাসস্থানের ব্যবস্থা করি? প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে আগে তাদের যেখানে যেখানে দুর্যোগে আক্রান্ত হয়েছে বা সেখানেই সেই সব মানুষদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, রাইট? তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? সারাদান, প্রশমন, প্রতিরোধ, প্রস্তুতি। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে সারাদান। ওকে, নেক্সট এমসিকিউ। যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় সম্পর্কে হচ্ছে টোটাল 9টি প্রমাণ সময় আছে যুক্তরাষ্ট্রে, কিন্তু তার মধ্যে মেইন সময় হচ্ছে 4টি, যেটা হচ্ছে পূর্ব, মধ্য, প্রশান্ত মহাসাগরীয় এবং পার্বত্য। তাহলে এই এমসিকিউতে আমরা শুরুতেই বলে দিলাম যে 4টি হবে, রাইট? কারণ উত্তর হবে 4টি। নেক্সট এমসিকিউ। কোন ধরনের মানচিত্র ব্যবহার করে ভূমির মালিকগণ কর দেন? আচ্ছা, ভূমির মালিকগণ যে কর দেয়, খাজনা দেয়, এটা কোন মানচিত্র অনুসরণ করে বা ওরা কিসের উপরে এই ভিত্তিটা দেয়? আমাদের যে গ্রামগুলা সেগুলা কিন্তু কিছু কিছু মৌজায় বিভক্ত থাকে, রাইট? সো মৌজায় যখন বিভক্ত থাকে তো সেগুলা হচ্ছে সেই অনুসারে, মৌজা অনুসারে কিন্তু আমরা ভূমির মালিকগণ কর দেয়। তাইলে এখানে অ্যান্সার হবে কোনটা? মৌজা। বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? এটা অবশ্যই কমন একটা কোয়েশ্চেন, যেটা সবার জানার কথা, তোমরা অবশ্যই জানবে এটা, আমি মনে করি যে তোমরা এটা অবশ্যই জানবে। এটা হচ্ছে তোমার বাংলাদেশে নদীর সংখ্যা হচ্ছে 57টি, যেটা হচ্ছে 3টা হচ্ছে আমাদের মায়ানমারের সাথে আর 54টা ভারতের সাথে আমাদের রয়েছে। ছুটি ও স্তূপ পর্বতের উদাহরণ হলো পিনাটুবু, ব্ল্যাক ফরেস্ট, সাতপুরা। এখানে কোনটা অ্যান্সার সঠিক হবে? এখানে সঠিক হবে হচ্ছে 2 আর 3, ব্ল্যাক ফরেস্ট এবং সাতপুরা। দেন সুনামি অর্থ কি? সুনামি হচ্ছে একটা জাপানিজ শব্দ, যেটার অর্থ তোমরা অবশ্যই জানবে কারণ এটাও একটা কমন কোয়েশ্চেন। পোতাশ্রয়ের ঢেউ, নদীর ঢেউ, হ্রদের ঢেউ এবং পুকুরের ঢেউ। এখানে অ্যান্সার হবে কোনটা? পোতাশ্রয়ের ঢেউ।
নেক্সট কোয়েশ্চেন, ভূপৃষ্ঠের বেশিরভাগ পরিবর্তন হয়ে থাকে সূর্যতাপে, বায়ু প্রবাহে, বৃষ্টিপাতে, এখানে হচ্ছে একটু টাইপিং মিস্টেক রয়েছে, যেটা হবে বৃষ্টিপাতে আর ভূ আলোড়নে। আচ্ছা, ভূপৃষ্ঠ কখন চেঞ্জ হয়? যখন হচ্ছে কি হয়, ভূমিকম্প হয়, রাইট? ভূমিকম্প হলে কি হয়ে যায়, আমাদের ভূমির যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় সমুদ্র পরিণত হয়ে যায়। সো দেখা যাক তাহলে কোনটা উত্তর হবে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে ভূ আলোড়নে। নেক্সট এমসিকিউ, এশিয়ার হিমালয় কোন ধরনের পর্বত? আমাদের যে হিমালয় পর্বত রয়েছে সেটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে? পর্বতের তো বিভিন্ন ক্যাটাগরি আছে, তাই না? সো এটা কোন ক্যাটাগরিতে এটা পড়তে পারে? লেখলিত, ভঙ্গিল, আগ্নেয়, চ্যুতিস্তূপ। এটা হবে ভঙ্গিল, যেটা হচ্ছে ভাঙ্গা টাইপসের পর্বতের। দেন হচ্ছে জোয়ার ভাটার প্রধান কারণ কয়টি? জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে, জোয়ার ভাটা কখন হয়? তোমার আহ্নিক গতি এবং বার্ষিক গতি দুইটা কিন্তু আছে। এর মধ্যে জোয়ার ভাটার কারণ কোনটা? জোয়ার ভাটার কারণ হচ্ছে আহ্নিক গতির কারণে বেসিক্যালি জোয়ার ভাটাটা হয়। তাহলে এটার কারণ কয়টা হইতে পারে? এটার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে চাঁদ এবং সূর্যের মহাকর্ষীয় প্রভাবে, আরেকটা হচ্ছে পৃথিবীর সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাবে এই জোয়ার ভাটাটা হইতে পারে, রাইট? তাহলে এই জোয়ার ভাটার প্রধান কারণ কয়টা? দুইটা। ওকে, বঙ্গোপসাগরে কত প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়? 442, 336, 19, 12। তাহলে কোনটা হবে? অবশ্যই বেশিটা হবে, কারণ বঙ্গোপসাগর তো অনেক বড় উপসাগর, তাই না? সো এখানে অনেক প্রজাতির মাছ থাকতে পারে, কারণ উত্তর হবে 442। দেন সমুদ্র উপকূলবর্তী নদীর জলরাশির নিয়মিত ফুলে ওঠাকে কি বলে? এটা অবশ্যই কমন কোয়েশ্চেন, তোমরা অবশ্যই পারবা। যখন পানি ফুলে ওঠে সেটাকে কি বলে? জোয়ার বলে অবশ্যই, রাইট? দেখো এমসিকিউ আর উত্তর কি হয়? জোয়ার। নেক্সট এমসিকিউ, শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রে কি মাপা যায়? গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন। আচ্ছা, শব্দ তরঙ্গের গভীরতা, এটা সম্পর্ক কি? গভীরতা মানে কি, আমরা শব্দ তরঙ্গের সাহায্যে যদি সমুদ্রের গভীরতা পরিমাপ করি তখন একটা কি এখানে যন্ত্র ইউজ করা হয়, যেটা কি বলে? ফেদোমিটার বলা হয়। এই ফেদোমিটারটা দিয়েই হচ্ছে সমুদ্রের গভীরতা মাপা হয়। আর এখানে উত্তর কোনটা হবে তাহলে? গভীরতা, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন। কারণ উত্তর হবে গভীরতা। ওকে, তিন দিকে স্থলভাগ ও একদিকে জলভাগকে কি বলে? হ্রদ, উপসাগর, সাগর, নদী। আচ্ছা, তিন দিকে স্থলভাগ, শুধু একদিকে হচ্ছে নদী, এটাকে আমরা বলতে পারি অবশ্যই উপসাগর হবে এটা, রাইট? কারণ উপসাগরের একটা বৈশিষ্ট্যই হচ্ছে তিন দিকে স্থলভাগ থাকবে, একদিকে নদী থাকবে। তাহলে এখানে উত্তর হবে উপসাগর। ওকে, ডগার্স ব্যাংকের বৈশিষ্ট্য, হিমশৈলের মধ্যে বিদ্যমান উপাদানগুলো জমা হওয়ার জন্য সৃষ্টি হয়। এখানে অধিক পরিমাণে জীবের উপস্থিতি দেখা যায়। পৃথিবীর আমিষের উৎসের অন্যতম আহরণ কেন্দ্র। আচ্ছা, এখানে হচ্ছে কিছু কিছু টাইপিং মিস্টেকস রয়েছে, যেটা হচ্ছে এখানে সৃষ্টি হয় হবে, রাইট? সো এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। তাহলে ডগার্স ব্যাংক জিনিসটা কি? ডগার্স ব্যাংক হচ্ছে তোমার একটা উত্তর সাগরের একটা অগভীর বিশাল জায়গা, যেটা মাছ মৎস্যজীবীদের জন্য বিখ্যাত এবং নবায়নযোগ্য জ্বালানির জন্য এই জায়গাটা হচ্ছে বিখ্যাত। তাহলে এটা কি হবে উত্তর? হিমশৈলের মধ্যে বিদ্যমান উপাদানগুলো জমা হওয়ার জন্য সৃষ্টি হয়। এখানে অধিক পরিমাণে জীবের উপস্থিতি দেখা যায়। পৃথিবীর আমিষের উৎসের অন্যতম আহরণ কেন্দ্র। দেখো তাহলে উত্তর কোনটা হয়? উত্তর হবে 1, 2, 3। তোমাদেরকে আমি বলেছিলাম না, এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর মৎস্যজীবীদের জন্য এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সো সেই অনুযায়ী এখানে তিনটাই উত্তর হবে। বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কোন অঞ্চল? পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম। কারণ উত্তর কোনটা হবে তাইলে? উত্তর হবে 1 আর 2, পশ্চিমবঙ্গ এবং মেঘালয়। মিজোরাম আমাদের বাংলাদেশের উত্তরে অবস্থিত নয়। মানচিত্রে এ ভূমিরূপের নাম কি? যদিও এখানে তোমরা দেখতে পাচ্ছ না, এটা একটু অস্পষ্ট মানচিত্রটা, সো তোমরা দেখতে পাচ্ছ না, এখানে হচ্ছে এ ভূমিরূপটা হচ্ছে এখানে। সো এই এই জায়গাটা যদি হয় তাহলে এটা পৃথিবী বাংলাদেশের কোন অঞ্চলে পড়তে পারে? এটা পড়তে পারে হচ্ছে বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি মানে হচ্ছে রাজশাহী অঞ্চলের দিকটাকে বোঝানো হয়েছে। মানচিত্রের বি চিহ্নিত ভূমিরূপের বৈশিষ্ট্য হলো পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার, পাহাড়গুলোর স্থানীয়ভাবে চিলা নামে পরিচিত সর্বোচ্চ শৃঙ্গ আছে।
এই যে তোমাদেরকে বরেন্দ্রভূমি বা রাজশাহী অঞ্চলের দিকটাকে আমি বললাম, তাহলে এই অঞ্চলের বৈশিষ্ট্য কি হইতে পারে? এই অঞ্চলের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হচ্ছে 1 এবং 3, পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার হয়ে থাকে এবং সর্বোচ্চ শৃঙ্গ আছে। ওকে, নেক্সট এমসিকিউ। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার হইতে পারে? ওকে, বাংলাদেশের গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। সেটাকে যখন আমরা মিলিমিটারে কনভার্ট করব তখন সেটা কত হবে? 2203 কে যদি তুমি ইয়াতে নিয়ে যাও তাহলে সেটা কত? 2300 মিলিমিটার হবে। ওকে, দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি? 3টি, 4টি, 5টি, 6টি? দেখি উত্তর কয়টা। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে 3টি। ওকে, নেক্সট এমসিকিউ। সাগর তীরবর্তী অঞ্চলে ভূমিকম্পের পরবর্তী সময়ে সাধারণত কোন দুর্যোগটি আঘাত হানে? তোমরা জানো যে এই ভূমিকম্পের সাথে সুনামির কিন্তু একটা সম্পর্ক রয়েছে, যে যখন যেখানে ভূমিকম্প হবে তার ঠিক পরবর্তী সময়ে সমুদ্রের তলদেশে কিন্তু সুনামির সৃষ্টি হয়। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে উত্তর কোনটা হবে? কালবৈশাখী, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা সুনামি? এখানে কোনটা হবে? অবশ্যই সুনামি হবে, রাইট? নেক্সট এমসিকিউ। দেশের প্রায় কতটি উপজেলায় নদী ভাঙ্গন সংঘটিত হয়? 400, 300, 100, 50? কেন উত্তর হবে 100টি উপজেলায় নদী ভাঙ্গন সংঘটিত হয়। ওকে, দেন নীলা ও দিয়া পটুয়াখালী জেলার অধিবাসী, তাদের এলাকায় প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় হয়ে থাকে। এই সময় বাড়ির সকলেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। উদ্দীপকে উল্লেখিত ঘটনাগুলোকে কি বলা হয়? অবশ্যই দুর্যোগ বলা হয়, কারণ দুর্যোগের সময় মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়, রাইট? নীলা ও দিয়া পটুয়াখালী জেলার অধিবাসী, তাদের এলাকায় প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় হয়ে থাকে। এই সময় বাড়ির সকলেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। এই ধরনের ঘটনায় ক্ষতি সাধিত হয় জীবের, সম্পদের, পরিবেশের। আচ্ছা, যখন দুর্যোগ হয় তখন কিসের ক্ষতি সাধন হয়? জীবের হয়, সম্পদের। আমাদের জীব জন্তুর কিন্তু অনেক সমস্যা হয়, গরু ছাগল ভেসে যায়। তারপর হচ্ছে সম্পদের, আমাদের এই যে ধান ক্ষেত এগুলা কিন্তু আমাদের সম্পদের একটা অংশ। পরিবেশের, গাছ গাছালি হচ্ছে অনেক ভেঙে যায়, রাইট? তো এখানে তিনটাই হইতে পারে। দেখি আমরা তাহলে কয়টা হইতে পারে। ইয়েস, তিনটাই। জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা কোন ভূগোলবিদ প্রথম ব্যবহার করেছেন? জিওগ্রাফির প্রথম, এই জিওগ্রাফি শব্দটা কোন ভূগোলবিদ প্রথম ব্যবহার করেছিলেন? ম্যাকনি, কার্ল রিচার, ইরাটোস্থেনিস, হার্টশর্ন? কেন কোনটা হইতে পারে? অবশ্যই ইরাটোস্থেনিস হবে। 3 নাম্বারটা। দেন আসছে মৃত্তিকা নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা? মৃত্তিকা বা মাটি, এটা সম্পর্কে অবশ্যই ভূগোলের মৃত্তিকা শাখায় আলোচনা করবে, রাইট? তাহলে এখানে কোনটা হবে? মৃত্তিকা। পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, উক্তিটি কোন ভূগোলবিদের? অধ্যাপক ড্যাডলি স্ট্যাম্প, অধ্যাপক কার্ল রিচার, অধ্যাপক ম্যাকনি, রিচার্ড হার্টসন? কোনটা হবে তাহলে এখানে? অধ্যাপক ড্যাডলি স্ট্যাম্প। অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কি? কৃষিকাজ, শিল্প ও বাণিজ্য, বনজ সম্পদ এবং খনিজ সম্পদ? অর্থনৈতিক বলতে কি বোঝে? যেটা হচ্ছে অর্থনীতিতে অবদান রাখে, রাইট? সো তাহলে এখানে কোনটা হইতে পারে? এখানে দেখা যাক তাহলে 1 এবং 3, কৃষিকাজ, বনজ সম্পদ ও খনিজ সম্পদ। অ্যাস্তরের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাস্তর মানে এই অংশটাকে বোঝানো হচ্ছে, যদিও তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। মানে এই সূর্যের থেকে হচ্ছে একটু দূরে আছে এটা। কারণ উল্কাপিন্ড পুড়ে যায়, অক্সিজেন ও নাইট্রোজেন আছে, হাইড্রোজেন ও হিলিয়াম আছে। তাহলে এটা এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে 1 আর 2। এই স্থানে কি কি থাকতে পারে তাহলে? উল্কাপিন্ড পুড়ে যায়, অক্সিজেন ও নাইট্রোজেন আছে। দেন সি থেকে বি স্তরের দূরত্ব কত কিলোমিটার? এই যে এখানে সি অংশটা দেখা যাচ্ছে, এখান থেকে এই এ অংশের বি অংশের দূরত্বটা কত? এই সি অংশটা হচ্ছে একদম সূর্যের খুব কাছে, আর বি অংশ হচ্ছে আরেকটু দূরে। তাহলে এই দুইটা স্থানের মাঝে বা এই দুইটা হচ্ছে এগুলো মেইনলি গ্রহকে বোঝানো হচ্ছে এখানে। তো এই দুই জায়গার দূরত্ব হচ্ছে 5। ওকে, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কি বলেন? আচ্ছা, পৃথিবী হচ্ছে তোমার কত? পৃথিবী, এই যে এটা হচ্ছে ধরো পৃথিবী, আমি বললাম আর কি ভাই, এটাকে আবার পৃথিবী হিসেবে নিও না, ঠিক? সো এটা হচ্ছে কত? এটা হচ্ছে উত্তর, রাইট? আর এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে পূর্ব, রাইট? দেন এই যে এখানে বলছে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কি বলে? আর
এটাকে বলে, যেটা হচ্ছে উত্তর দিকে সেটাকে বলা হয় সুমেরু বৃত্ত, সুমেরু। আর নিচের দিকে দক্ষিণটাকে বলা হয় কুমেরু। এই যে কুমেরু, তাহলে উত্তর দিকটাকে কি বলা হবে? সুমেরু বৃত্ত অবশ্যই। দেখো, ইয়েস, সুমেরু বৃত্ত। দেন ক্যাসিওপিয়া, এর আগে একটা কোয়েশ্চেন ছিল যে কাল পুরুষ সম্পর্কে, রাইট? সো কাল পুরুষ হচ্ছে নক্ষত্রমণ্ডলী। এই ঠিক সেম কোয়েশ্চেন হচ্ছে ক্যাসিওপিয়া, গ্যালাক্সি, নিহারিকা, নক্ষত্রমণ্ডলী, গ্রহ। অবশ্যই তোমরা জানবে কারণ এর আগে পড়েছো তোমরা। এটা হবে নক্ষত্রমণ্ডলী। উজ্জ্বল বলয় ব্যাত গ্রহ কোনটি? ইউরেনাস, মঙ্গল, শনি, শুক্র। কেন হবে কোনটা? তোমরা জানো অবশ্যই, এই যে শনি। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবহৃত হয় প্রযুক্তির নাম হচ্ছে জিপিএস, জিআইএস, এডিএস, এমআইটি। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে জিআইএস, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। শিক্ষাক্ষেত্রে কোন ধরনের মানচিত্র ব্যবহার করা হয়? দেয়াল মানচিত্র, ভূচিত্রাবলী, মৌজা মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র। কারণ উত্তর হবে কোনটা? ভূচিত্রাবলী। শিক্ষাক্ষেত্র হচ্ছে এই ভূচিত্রাবলী মানচিত্রটা ইউজ করা হয়। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? আসলে এই নটিক্যাল মাইল জিনিসটা কখন আসে? যখন আমাদের সমুদ্র সীমার পরিমাপ করা হয় বা সমুদ্র সীমা সম্পর্কে যখন কোনো কথা আসে, তখন হচ্ছে আমাদের এই নটিক্যাল মাইলটা বিশেষ করে আসে আর কি। অবশ্যই রাজনৈতিক সমুদ্র সীমায়ও এটা চলে আসে। তো 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? এখানে আছে হচ্ছে 1.852, 2.852, 3.852, 4.852। তাহলে এখানে উত্তর হবে 1.852। তো নেক্সট কোশ্চেন, মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শিরোনাম, স্কেল, উত্তর দিক। কারণ উত্তর কোনটা হবে তাহলে দেখা যাক। 1, 2, 3, তিনটাই লাগবে। একটা মানচিত্র যখন করবা বা যে কেউ করবে তখন এখানে অবশ্যই এই তিনটা জিনিস অবশ্যই লাগবে। এটা হচ্ছে শিরোনাম, স্কেল, উত্তর দিক। কোন শিলার কোন স্তর নেই? পাললিক শিলা, স্তরীভূত শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা। এখানে উত্তর হবে আগ্নেয় শিলা। ওকে, হিমবাহের এক অংশের বরফ অন্য অংশের বরফের চেয়ে দ্রুত নিচে নামার সময় ফাটল সৃষ্টি হতে পারে। এই ফাটলটিকে কি বলা হয়? ক্রেভাস, বার্গস্ট্রোন্ডা, রসেম টানেল, কর্তিত শৈলশিরা। তাহলে এখানে কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে ক্রেভাস। ওকে, এক স্থানে বেড়াতে গিয়ে শিক্ষার্থীরা পর্বত দেখলো, অপরদিকে তারা অন্য ওয়াই জায়গায় বেড়াতে গিয়ে আরেক পর্বত দেখলো। উদ্দীপকে এক্স এর দেখা পর্বতটি কোন পর্বত হইতে পারে? লেকুলিক পর্বত, ভঙ্গিল পর্বত, ছুতি স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। তার উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে আগ্নেয় পর্বত। ওকে, এক স্থানে বেড়াতে গিয়ে শিক্ষার্থীরা পর্বত দেখলো, অপরদিকে সেম কোয়েশ্চেন ওইটাই। তাহলে এটার এর দেখা পর্বতটির বৈশিষ্ট্য কোনটা? মানে হচ্ছে তোমরা যে পড়ছে এক্স একটা পর্বত দেখলো, আবার অন্য জায়গায় গিয়ে ওয়াই আরেকটা পর্বত দেখলাম, মানে ওয়াই নামক আর কি। তাহলে এই ওয়াই নামক পর্বতের বৈশিষ্ট্য কি হইতে পারে? সাধারণত মোছাকৃতি, এর কোনো শৃঙ্গ থাকে না, ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। এর তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে 2 আর 3। এর কোনো শৃঙ্গ থাকে না, ভূত্বকের নিচে এক স্থানে জমাট বাঁধে। ওকে, দেন আসছে হচ্ছে কোনটি মৃত আগ্নেয়গিরি? মৃত আগ্নেয়গিরি মানে কি? যেটা হচ্ছে একদম সুপ্ত অবস্থায় আছে, বর্তমানে সক্রিয় না, রাইট? সো এই মৃত আগ্নেয়গিরির মধ্যে কোনটা হইতে পারে? ফুজিয়ামা, কুহি সুলতান, মাউনা লেয়া, মাউনা কিয়া, রাইট? তাহলে এখান থেকে কোনটা হবে? হবে হচ্ছে কুহি সুলতান হচ্ছে একটা মৃত আগ্নেয়গিরি। ওকে, হিমশৈল কি? অ্যান্টার্কটিকায় জমাট বাঁধা বরফ, গ্রিনল্যান্ডে জমাট বাঁধা বরফ, সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড, হিমালয়ের চূড়ায় জমাট বাঁধা বরফ। আসলে হিমশৈল হচ্ছে তোমার এই যে উষ্ণ এবং শীতল যে সমুদ্র স্রোত আছে, সেখানে হচ্ছে শীতল স্রোতের সাথে এই হিমশৈল জিনিসটা আসে। তাহলে উত্তর কোনটা হবে? সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড। ওকে, সমুদ্রের গভীরতার সঙ্গে সম্পর্কিত হলো তাপমাত্রা, সমুদ্র স্রোত, লবণাক্ততা। উত্তর কোনটা হবে তাহলে? 1 আর 2, তাপমাত্রা এবং সমুদ্র স্রোত। ওকে, দেন হচ্ছে
মানচিত্রে পি চিহ্নিত স্রোত অঞ্চলে সারা বছর জাহাজ চলাচল করতে পারে কেন? এই যে পি চিহ্নিত স্থান মানে হচ্ছে এই জিনিসটাকে নির্দেশ করা হচ্ছে। তাহলে এটা কেন? অপশন কোনটা হবে? সমুদ্রের গভীরতার জন্য, ভগ্ন উপকূলের জন্য, উষ্ণ স্রোতের জন্য, জাহাজের শক্তির জন্য। উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে উষ্ণ স্রোতের জন্য। মানে হচ্ছে পি চিহ্নিত স্থানে সারা বছর জাহাজ চলাচল করতে পারে। তাহলে এই তোমার সমুদ্রের সাথে এর আগেই পড়ছো যে তাপমাত্রার একটা সম্পর্কিত রয়েছে। সো এখানে হচ্ছে উষ্ণ স্রোতের জন্য মেইনলি সারা বছর জাহাজ চলাচল করতে পারে। মানচিত্রে কিউ ও আর স্রোতদ্বয়ের মিলনের ফলে সৃষ্টি হয় মগ্নছড়া, হিমপ্রাচীর, হিমশৈল। নিচের কোনটি সঠিক? ওকে, এখানে কোনটা হবে তাহলে? উত্তর হবে হচ্ছে 1 আর 3, মগ্নছড়া আর হিমশৈল। আসলে মগ্নছড়া এটা জিনিসটা কি? মগ্নছড়া জিনিসটা হচ্ছে তোমার এই যে শীতল এবং উষ্ণ সমুদ্র স্রোত যখন মিলিত হয় তখন শীতল সমুদ্র স্রোতের সাথে কি আসে? হিমশৈল চলে আসে। ওই হিমশৈলে তোমার থাকে কি? বালি, পাথর, নুড়ি এগুলা থাকে। এগুলা থাকার কারণে সমুদ্র বক্ষে দীর্ঘদিন যখন এগুলা জমা থাকে তখন কি সৃষ্টি হয়? মগ্নছড়া সৃষ্টি হয়। সেখানে উত্তর হবে কোনটা? 1 আর 3, মগ্নছড়া এবং হিমশৈল। লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদী কোনটি? ঘুমতি, সুরমা, কুশিয়ারা, কর্ণফুলী। এই লুসাই পাহাড়ের উৎপত্তি হওয়া, লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়ার নদী কোনটি হবে তাহলে? নদী হবে কর্ণফুলী নদী। ওকে, পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ কোনটি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার। এটা অবশ্যই তোমরা সবাই জানবে ভাই, কারণ এটা না জানার কোনো স্কোপ নাই। পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, এতটুকুই। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার? 180, 280, 380, 4802। কোনটা হবে তাহলে? কেন হবে হচ্ছে 280। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা 280 কিলোমিটার। ওকে, বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় কোন নদী অবস্থিত? হারিয়াবাঙ্গা, কুশিয়ারা, নাফ নদী, কর্ণফুলী। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমানায় মানে তুমি বুঝতেছো দক্ষিণ মানে কোন দিকে? তাহলে আমাদের দক্ষিণ বলতে হচ্ছে টেকনাফ, এই যে সেন্ট মার্টিন, কক্সবাজারকে বিশেষ করে নির্দেশ করা হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল, একদম দক্ষিণ বর্ডার সীমানায়। তো এখানে কোনটা হবে তাহলে? অবশ্যই নাফ নদী হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখি কোনটা হয়। ইয়েস, নাফ নদী হয়েছে। বাংলাদেশের ঘূর্ণিঝড় হয় আশ্বিন কার্তিক, বৈশাখ জ্যৈষ্ঠে, চৈত্র বৈশাখে। কোনটা হবে? তার উত্তর হবে 2 আর 3। বাংলাদেশে ঘূর্ণিঝড় হয় তাহলে কোন সময়? বৈশাখ জ্যৈষ্ঠ আর চৈত্র বৈশাখে। ওকে, কোন সময় দুর্যোগ ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়? দুর্যোগের সময়, দুর্যোগ পূর্ব সময়, দুর্যোগ প্রশমন সময়, দুর্যোগ পুনরুদ্ধার সময়। দুর্যোগের সময়, দুর্যোগের সময় কি তুমি এই দুর্যোগ ব্যবস্থাপনার কাজ করতে পারবা? তখন তো তোমার সাড়া প্রদান করতে হবে, তোমার এই ত্রাণ বিতরণ করতে হবে, রাইট? তো তোমাকে যদি তুমি দুর্যোগ ব্যবস্থাপনার কাজ করতে চাও অবশ্যই তোমাকে দুর্যোগ পূর্ববর্তী সময়ে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। তাহলে উত্তর কি হবে? দুর্যোগ পূর্ব সময়। ওকে, বজলু এপ্রিল মাসে বিকালবেলা মাঠে কাজ করছিল। হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে প্রবল বেগে ঝড়, বজ্র ও বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলো। উদ্দীপকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? টর্নেডো, কালবৈশাখী, টাইফুন, হারিকেন। বিশেষ করে এপ্রিল মাসে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কালবৈশাখী ঝড় হয় এপ্রিল মাসে। তো এখানে উত্তর কোনটা হবে? কালবৈশাখী। ওকে, বজলু এপ্রিল মাসে ওই সেম কোশ্চেনটা কি? এই সময় সূর্য কোথায় খারাপভাবে কিরণ দেয়? মানে এপ্রিল মাসে যখন হচ্ছে তোমার কাল বৈশাখী হয় তখন সূর্যটা বিকালের দিকে হচ্ছে সূর্যটা কোথায় খারাপভাবে কিরণ দেয়? নিরক্ষরেখায়, মকর ক্রান্তিতে, কর্কট ক্রান্তিতে, সুমেরু রেখায়। তাহলে এখানে কোনটা হবে উত্তর? কর্কট ক্রান্তিতে হচ্ছে তখন সূর্য খারাপভাবে কিরণ দেয়। ওকে, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কোন ভূগোলবিদ? ইরাটোস্থেনিস, অধ্যাপক ম্যাথনি, অধ্যাপক কার্ল রিটার, রিচার্ড হার্টসন। কোনটা হবে তাহলে এখানে? দেখা যাক। অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। ভৌত পরিবেশের উপাদান কয়টি? ভৌত পরিবেশের উপাদান কয়টি? আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, সাগর, নদী, রীতিনীতি। তাহলে কোনটা হইতে পারে? সাগর, নদী ভৌত পরিবেশের একটি উপাদান। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা এর আগে সেম কোশ্চেন রিপিট হয়েছে, সো তোমরা জানবা এটা কি? ইরাটোস্থেনিস অবশ্যই।
ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ, বৃষ্টি, আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়? সমুদ্রবিদ্যা, জলবায়ুবিদ্যা, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে বায়ুমণ্ডলের মেঘ, বৃষ্টিপাত এই সম্পর্কে আলোচনা করা হয়। এগুলা কিসের অন্তর্ভুক্ত? জলবায়ুর অন্তর্ভুক্ত। তো এখানে জলবায়ুবিদ্যাতেই হচ্ছে এগুলা সম্পর্কে আলোচনা করা হয়। নিচের কোনটি মানব ভূগোলের অন্তর্গত? মৃত্তিকা, বায়ুমণ্ডল, জনসংখ্যা এবং ভারী মণ্ডল। আচ্ছা, এখানে মৃত্তিকা হচ্ছে মাটি সম্পর্কিত, বায়ুমণ্ডল হচ্ছে তোমার বায়ুমণ্ডল সম্পর্কিত, আর জনসংখ্যা যেটা মানব জাতির সাথে রিলেটেড, আর বায়ুমণ্ডল হচ্ছে বৃষ্টিপাত সম্পর্কিত। তো এখানে উত্তর কোনটা হবে তাহলে? জনসংখ্যা। খনিজ সম্পদ সংগ্রহ কোন ভূগোলের অন্তর্ভুক্ত? মৃত্তিকা ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, প্রাকৃতিক ভূগোল। খনিজ সম্পদ যেটা থেকে হচ্ছে তোমার অর্থনীতি, অর্থ আমাদের ইনকাম হয়, রাইট? সো খনিজ সম্পদ সংগ্রহ কোন ভূগোলের অন্তর্ভুক্ত হবে? অবশ্যই অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। বুধ গ্রহ সবসময় দেখা যায় না কেন? ভূত্বক বরফে ঢাকা, অত্যাধিক অ্যাসিড বৃষ্টি হয়, সূর্যের আলোর তীব্রতার কারণে, মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল। অবশ্যই তোমরা আমাদের যে প্ল্যানেট গ্রহগুলা সম্পর্কে জানো, রাইট? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা? বুধ। তো বুধ যেহেতু সূর্যের নিকটতম গ্রহ, তাহলে কি হবে? সূর্যের তীব্রতাটা অবশ্যই বুধ গ্রহে বেশি পড়বে, রাইট? তো সেই কারণেই হচ্ছে সূর্যের আলোর তীব্রতার কারণে তোমার বুধ গ্রহটা সবসময় দেখা যায় না। বাসন্ত বিষুয়ের বৈশিষ্ট্য হচ্ছে দিন বড়, রাত ছোট, দিন রাত সমান, সূর্য কিরণ কম দেয়, কর্কট ক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। তাহলে এটা উত্তর কি হবে? অবশ্যই দিন রাত সমান, কারণ তোমরা জানো যে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর পৃথিবীর হচ্ছে তোমার দিন রাত কি হয়? সমান হয়। 180 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হইতে পারে? আচ্ছা, একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য তোমার সময়ের পার্থক্য হয় 4 মিনিট করে। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হইতে পারে? দেখো, অবশ্যই 12 ঘন্টা। কারণ পৃথিবীর যে গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, এই গোলার্ধের মধ্যে তোমার দ্রাঘিমার পার্থক্য কত? 180 ডিগ্রি। যার জন্য আমি যখন বাংলাদেশে যখন 12টা বাজে, তখন অস্ট্রেলিয়া বা আমেরিকাতে কয়টা বাজবে? রাত 12টা বাজবে। এখানে যখন দিনের 12টা, তখন ওখানে রাত 12টা বাজবে। সো 180 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? 12 ঘন্টা, মানে 3 নাম্বারটা হবে এখানে। ওকে। 21 মার্চ ঘটে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান, সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, উত্তর গোলার্ধে বসন্তকাল। তোমাদেরকে আমি একটু আগে বললাম 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর হচ্ছে পৃথিবীর সব জায়গায় দিন এবং রাত সমান থাকে। সো আমাদের এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে 1, 2, 3, তিনটাই হবে। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে। নিরক্ষরেখা মানে হচ্ছে পৃথিবীর ঠিক মাঝখানের অংশটা, যেটার মান হচ্ছে 0 ডিগ্রি। সেই জায়গায় সূর্য কি লম্বভাবে কিরণ দেয়, আর উত্তর গোলার্ধে সেই সময়ে বসন্ত থাকে। মানে আমরাই হচ্ছে উত্তর গোলার্ধে বসবাস করি, আমাদের এখানে তখন বসন্তকাল চলে। যেমন এই এই যে এখন মার্চ মাস চলে আমাদের এখানে। তো এখন আমাদের এখানে কি চলতেছে? বসন্ত। কয়দিন আগেই কিন্তু আমরা পহেলা ফাল্গুন পালন করেছি। শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য, বি বিল্ডিং এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য উদ্দীপকে চিহ্নিত এ মানচিত্রের নাম কি? মৌজা, ভূসংস্থানিক, দেয়াল, ভূতাত্ত্বিক। হচ্ছে শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য। তাহলে কোনটা হবে এখানে? এখানে হবে দেয়াল। দেয়াল হচ্ছে তোমার শিক্ষা সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে এই মানচিত্রটা ব্যবহৃত হয়। শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য, বি বিল্ডিং এর মালিকানা সীমানা চিহ্নিত করার জন্য উদ্দীপকে বি মানচিত্রটি ব্যবহৃত হয়। ভূমির মালিক থেকে কর আদায়ে, বিশ্বের কোথায় কোন ধরনের মাটি তা জানতে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা জানতে। ওকে, ভূমির মালিক থেকে কর আদায় করতে হচ্ছে এই বি বিল্ডিং, যেহেতু মালিকানার সীমানা চিহ্নিত বিষয় দিকে রিলেটেড। সো এটা হবে বিশ্বের কোথায় কোন ধরনের মাটি তা জানতে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা জানতে। একটা মানচিত্র দিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থা তুমি কেমনে জানবে? সো আমার মনে হয় এটা হবে না। তাহলে দেখি কোনটা সঠিক উত্তর। 1 আর 2, ইয়েস, অবশ্যই ভূমির মালিক থেকে কর আদায় এবং বিশ্বের কোথায় কোন ধরনের মাটি তা জানতে এই বি মানচিত্রটা ইউজ করা হয়। লবণ পর্বত কোথায় অবস্থিত? ভারতে, পাকিস্তানে, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে। এটার উত্তর হবে পাকিস্তানে। কোনটি বেসাল্ট শিলার বৈশিষ্ট্য? অস্তরীভূত, জীবাশ্ম দেখা যায়, নরম ও হালকা,
ছিদ্র দেখা যায়। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে অস্তরীভূত। ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য হচ্ছে বলে কি থাকে? অস্তরীভূত থাকে। ওকে, পৃথিবীর উপরের স্তর কোনটি? পৃথিবীর কিন্তু বিভিন্ন স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে উপরের স্তর কোনটা? সবচেয়ে উপরের স্তর হচ্ছে অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, অন্তমণ্ডল। তাহলে কোনটা হবে? অবশ্যই অশ্বমণ্ডল হবে। অশ্বমণ্ডলই হচ্ছে পৃথিবীর উপরের স্তর। সুনামি কোন ভাষার শব্দ? একদম শুরুতেই যখন আমি তোমাদেরকে এই ভূমিকম্প সম্পর্কে বলেছিলাম তখন কিন্তু সুনামি সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে সুনামিটা হচ্ছে একটা জাপানিজ শব্দ। সো তাহলে কি হবে এখানে উত্তর? অবশ্যই জাপানি। প্রাথমিক শিলা বলা হয় কোনটিকে? আগ্নেয় শিলাকে, পাললিক শিলাকে, খনিজকে, রূপান্তরিত শিলাকে? পাললিক শিলা বলা হয় হচ্ছে প্রাথমিক শিলা বলা হয় তাহলে কোনটাকে? আগ্নেয় শিলাকে। জোয়ার ভাটার প্রভাব, গভীর নদীখাতের সৃষ্টি হয়, জোয়ারের বিপরীত ভাগ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয়, মোহনায় পলিও আবর্জনা দেখা যায়। জোয়ার ভাটার প্রভাবে গভীর নদীখাতের সৃষ্টি হয়, এটা হইতে পারে। জোয়ার ভাটার বিপরীতে বাদ দিয়ে জল বিদ্যুৎ উৎপন্ন হয়, এটা আসলে কি হইতে পারে? আমি এটা নিয়ে শিওর না। মোহনায় পলিও আবর্জনা দেখা যায় না। তাহলে দেখি, আমার মনে হচ্ছে 1 আর 3 হবে উত্তর। দেখা যাক কোনটা হবে। ইয়েস, 1 আর 3, গভীর নদীখাতের সৃষ্টি হয় আর মোহনায় পলিও আবর্জনা দেখা যায়। ওকে, বঙ্গোপসাগরে কত প্রজাতির চিংড়ি মাছ রয়েছে? আচ্ছা, এটা তো জানা হলো না কখনো। কত প্রজাতির মাছ রয়েছে এটা সম্পর্কে জানি, কিন্তু কত প্রজাতির চিংড়ি রয়েছে? ইয়েস, 16, 19, 32, 100। সেটা উত্তর হবে 19 প্রজাতির। বঙ্গোপসাগরে 19 প্রজাতির চিংড়ি মাছ রয়েছে। দক্ষিণ আমেরিকার আটাকামা মরুভূমি শীতল হওয়ার কারণ কোনটি? জাপান স্রোত, পেরু স্রোত, কামচাটক স্রোত, উপসাগরীয় স্রোত? এটা উত্তর হবে পেরু স্রোত। আটলান্টিক, এটা আসলে একটু টাইপিং মিস্টেক। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত মিটার? 4270, 3962, 3932, 824? কোনটা হবে তাহলে? হবে হচ্ছে 3932 মিটার। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা হচ্ছে 3932 মিটার। ওকে, মহিডালের উপরিভাগ খুবই উঁচু নিচু হওয়ার কারণ কোনটি? ভঙ্গিল পর্বতের অবস্থান, গিরিখাতের আধিক্য, আগ্নেয়গিরির অবস্থান, শৈলশিরার উপস্থিতি? কারণ উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে গিরিখাতের অবস্থানের কারণে বা গিরিখাতের আধিক্যতার কারণে হচ্ছে ওই মহিডালের উপরিভাগে একটু উঁচু নিচু হয়, উঁচু নিচু হয়ে থাকে। সমুদ্র তলদেশের ভূমিরূপ কোনটি? আচ্ছা, কেন হচ্ছে এ চিহ্নিত স্থানে বলতেছে যে এই সমুদ্র তলদেশে, এখানে যে এ চিহ্নিত স্থানটা এটা কি নির্দেশ করতেছে আসলে? নিমজ্জিত শৈলশিরা, মহীসোপান এবং হচ্ছে মহীঢাল, গভীর সমুদ্রখাত? উত্তর হবে মহীসোপান অঞ্চল। সমুদ্র তলদেশের ভূমিরূপের বৈশিষ্ট্য হলো এর ঘর গভীরতা 5000 মিটার, ঘর উপরিভাগ বন্ধুর, অঞ্চলটি সমভূমি হলো বন্ধুর প্রকৃতির। এখানে এই যে সমুদ্র তলদেশের যে ভূমিকম্পের একটা চিত্র দেওয়া হয়েছে, এখানে বি অঞ্চলটার বৈশিষ্ট্য কি সেটা বলতেছে। তাহলে এখানে কোনটা হবে? হচ্ছে 1 আর 3, গড় গভীরতা 5000 মিটার এবং অঞ্চলটি সমভূমি হলেও বন্ধুর প্রকৃতির। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন নদী কোনটি? গঙ্গা, মেঘনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র? এই গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে আমাদের বাংলাদেশে এসেছে এরকম নদী কোনটা? এরকম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গাই হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। বাংলাদেশের কোন জেলা স্রোতজ বনভূমির অন্তর্গত? চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, সাতক্ষীরা? উত্তর হবে সাতক্ষীরা অঞ্চল স্রোতজ বনভূমির অন্তর্গত। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন অঞ্চলে রয়েছে? টারশিয়ারি যুগ হচ্ছে একটা এনশিয়েন্ট মানে প্রাচীন সময়ের যে পাহাড় ছিল এগুলার একটা টাইপস হচ্ছে টারশিয়ারি। তো এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন অঞ্চলে ছিল? বেসিক্যালি দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, পশ্চিমাংশে? উত্তর কোনটা হবে? দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে পূর্ব অঞ্চলে হচ্ছে বাংলাদেশের এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অবস্থিত। নিচের তত্ত্বগুলো লক্ষ্য করো। ভূমিকম্পের সাথে সুনামির সম্পর্ক নাই। দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান। নদী ভাঙ্গনের একটি কারণ হলো শিলার উপাদান। আচ্ছা, ভূমিকম্পের সাথে সুনামির সম্পর্ক নাই, এটা কি হইতে পারে? ভূমিকম্পের সাথে অবশ্যই সুনামির সম্পর্কিত রয়েছে।
নিচের তথ্যগুলো লক্ষ্য করো। তাহলে এটা এখানে উত্তর কোনটা হবে? 2 আর 3। 2 আর 3 সঠিক। কারণ 1 নাম্বার কেন সঠিক নয়? ভূমিকম্পের সাথে কিন্তু ভূমিকম্প হওয়ার পরেই কিন্তু সুনামিটা হয়। সো ভূমিকম্পের সাথে সুনামির একটা সম্পর্ক রয়েছে। তো এটা সঠিক নয়, তাই 2 আর 3 হচ্ছে সঠিক। সোনিয়া দেশের উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। তাদের এলাকায় প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় হয়ে থাকে। এই সময় বাড়ির সকলেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। উদ্দীপকে উল্লেখিত ঘটনাগুলোকে কি বলা হয়? অবশ্যই দুর্যোগ বলা হয়। বিপর্যয়, আকস্মিক ঘটনা, মানব সৃষ্ট ঘটনা। সো এখানে কোনটা হবে? দুর্যোগ। ওকে। সোনিয়া দেশের উপকূলীয় অঞ্চলে বাসিন্দা। তাদের এলাকার প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় হয়ে থাকে। এই সময় বাড়ির সকলেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। এ ধরনের ঘটনা ক্ষতি সাধিত হয়। কিসের ক্ষতি সাধিত হয়? জীবনের ক্ষতি সাধিত হয়, সম্পদের হয়, পরিবেশের হয়। অবশ্যই তিনটারই হয়ে থাকে। প্রকৃতির সকল দান মিলে তৈরি হয় কোনটি? ভূগোল, পরিবেশ, সমাজ, পৃথিবী। প্রকৃতির সকল দান মিলে তৈরি হয় হচ্ছে তোমার কোনটা? পরিবেশ, রাইট? এই প্রকৃতিতে যে পরিবেশ, একটা পরিবেশ কখন হয়? সকল মানুষ, জীব জন্তু, গাছপালা, ভূমি সবকিছু কিন্তু প্রকৃতির দান। সবকিছু কি প্রকৃতির দান বলে একটা পরিবেশের সৃষ্টি হয়। নিচের কোনটি সামাজিক পরিবেশের অন্তর্গত? মাটি, পানি, বায়ু, শিক্ষা। সামাজিক মানে কি তোমাকে বুঝতে হবে যে সামাজিক কি। সোশ্যাল মানে এই সমাজে কারা বসবাস করে? মানুষ বসবাস করে। আর এখানে যেহেতু দিছে মাটি, পানি, বায়ু, শিক্ষা, তো সামাজিকতা কাদের মধ্যে থাকে? অবশ্যই মানুষের মধ্যে থাকে। আর এই মানুষের মধ্যে যদি থাকে, মানুষের সাথে সম্পর্কিত কোনটা এখানে? শিক্ষা। তাহলে উত্তর কোনটা হবে? শিক্ষা। পরিবেশ কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। আমরা জানি যে পরিবেশ প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। তাহলে সেদিক দিয়ে আমরা কি বলতে পারি? পরিবেশ 2 প্রকার। পরিবেশের উপাদান কয়টি? পরিবেশের উপাদান 2টি। কোন গ্রহটি পৃথিবীর নিকটতম প্রতিবেশী? আচ্ছা, পৃথিবীর নিকটতম প্রতিবেশী যদি তুমি বলতে চাও, প্রথম কথা সূর্য। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। আর বুধের নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। আর শুক্রের নিকটতম গ্রহ কোনটা? পৃথিবী। পৃথিবীর এক পাশে আছে সূর্য, সরি, এক পাশে আছে শুক্র, অন্য পাশে কি? মঙ্গল। সো সেদিক থেকে পৃথিবীর নিকটতম বা প্রতিবেশী 2টা হইতে পারে। একটা হচ্ছে শুক্র আর একটা হচ্ছে মঙ্গল। তাহলে আমরা কোনটাকে নিব? মঙ্গলটাকে নিব। এখানে উত্তর হবে মঙ্গল। ওকে। ইউরি গ্যাগারিন কত সালে স্পেসনিক চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন? 1960, 1961, 1962, 1963। যখন তোমরা ইন্টার উঠবে তখন তোমরা একটা প্যাসেজ পাবা ইংলিশে, যে হচ্ছে তোমার ইউরি গ্যাগারিন, যেখানে হচ্ছে তোমার ইউরি গ্যাগারিন যখন তার উড্ডয়নটা করেছিল সেটা সম্পর্কে কিছুটা তথ্য এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে তোমার, তাহলে ইউরি গ্যাগারিন 1961 সালে তার স্পেসনিক চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন। কোন গ্রহের উপগ্রহের সংখ্যা 27টি? মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস। তাহলে এখানে কোনটা হবে? ইউরেনাস। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা হচ্ছে 27টি। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? সূর্যের নিকটতম নক্ষত্র কোনটা হইতে পারে? এখানে ক্যাসিওপিয়া। ক্যাসিওপিয়া হচ্ছে একটা নক্ষত্র মণ্ডলের অংশ। প্রক্সিমা সেন্ট্রাই, কালপুরুষ ও ক্যাসিওপিয়ার সেম টাইপস। নিহারিকা হচ্ছে একটা প্ল্যানেট। তো এখানে বলছেন নক্ষত্র। কালপুরুষ ক্যাসিওপিয়া যদি যায় তাহলে নিহারিকার প্রক্সিমা, আর নিহারিকা হচ্ছে একটা প্ল্যানেট। সো এখানে তোমরা কি করতে পারো? উত্তর কোনটা হবে তাহলে? গ্যাস করো। প্রক্সিমা সেন্ট্রাই হবে। প্রক্সিমা সেন্ট্রাই। ওকে। মরুসাগর কি? মরুসাগর হচ্ছে সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ। মরুসাগর তাহলে কোনটা? হ্রদকেই মরুসাগর বলা হয়ে থাকে। নিরক্ষরেখার মান কত? পৃথিবীর ঠিক মাঝখানে নিরক্ষরেখা। কত হবে? তোমরা অবশ্যই জানো এটা। নিরক্ষরেখার মান হচ্ছে সবসময় 0 ডিগ্রি। ওকে, তাহলে উত্তর হবে কোনটা? 0 ডিগ্রি। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে 180 ডিগ্রি দ্রাঘিমার মানে সময় কত হইতে পারে? পার্থক্য সময় অবশ্যই 12 ঘন্টা বলেছিলাম, এবং তখন বলেছিলাম 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট করে পার্থক্য হয়। তো 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য কত? এখানে 4 মিনিট হবে উত্তর।
মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়? 6, 5, 4, 3। উত্তর তাহলে কোনটা হবে? 3 পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়। নিচের কোনটি পাললিক শিলায় দেখা যায়? স্তর, জীবাশ্ম, স্ফটিক এবং কোয়ার্টজাইট। ওকে, নিচের কোনটি? তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে জীবাশ্ম। প্লেট সীমানায় ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় গভীর সমুদ্রকাত, শৈলশিরা, মহিডাল, মহীসোপান। উত্তর কোনটা? গভীর সমুদ্রকাত। ভূমিকম্পের ফলে কিন্তু গভীর একটা ভূমি কিন্তু তোমার দেখা যায় যে দুইটা সমুদ্রের অংশে জোড়া লেগে যাচ্ছে, আবার মাঝখানে ভূমিকম্প হয়ে একদম ধুপাক হয়ে যাচ্ছে। সো গভীর সমুদ্রকাতের সৃষ্টি হয় অনেক সময়। গ্রীষ্মকালে সাগরে গোসল করতে গিয়ে রহিমা বুঝতে পারলো সাগরের পানির চেয়ে ডাঙ্গার তাপমাত্রা বেশি একটি বায়ু প্রবাহের কারণে এটি সংঘটিত হয়। উদ্দীপকে উল্লেখিত সময়ে কোন বায়ু প্রধানত প্রবাহিত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু, উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তর হবে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে এই বায়ুটা বায়ু প্রবাহ হয়ে থাকে। গ্রীষ্মকালে সাগরে গোসল করতে গিয়ে রহিমা বুঝতে পারলো সাগরের পানির চেয়ে ডাঙ্গার তাপমাত্রা বেশি একটি বায়ু প্রবাহের কারণে এটি সংঘটিত হয়। এরকম বায়ু প্রবাহের ফলে দেশে সমগ্র বৃষ্টিপাতের শতকরা কত ভাগ সংঘটিত হয়? উত্তর হবে ৮০ ভাগ। শতকরা হচ্ছে ৮০ ভাগ এই বায়ু প্রবাহের ফলে সৃষ্টি হয়ে থাকে। সমুদ্র স্রোতের কারণ নিয়ত বায়ু প্রবাহ, পৃথিবীর বার্ষিক গতি, ভূখণ্ডের অবস্থান। তার মানে এখানে 3টা জিনিসই রিলেটেড সমুদ্র স্রোতের সাথে। দেখা যাক তার উত্তর কোনটা হবে। না, 1 আর 3 নিয়ত বায়ু প্রবাহ এবং ভূখণ্ডের অবস্থান। নিচের কোনটি শীতল স্রোত? ব্রাজিল, ল্যাব্রাডর, নিরক্ষীয়, জাপান। উত্তর হচ্ছে ল্যাব্রাডর। পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা এর গভীরতা কত মিটার? 5000, 5400, 9538, 10870। কোনটা হবে তাহলে? যেহেতু বেশি গভীর খাত মারিয়ানা, সো বেশি হওয়ার কথা 10870। উষ্ণ স্রোতের পানি হালকা বলে কোন অংশ দিয়ে প্রবাহিত হয়? উপরিভাগে, তলদেশে, মধ্যভাগে, নিম্নভাগে? এটা অবশ্যই উপরিভাগেই হবে, কারণ উষ্ণ স্রোত যখন স্রোত উষ্ণ থাকে তখন তা কি হয়? হালকা হয়ে থাকে, আর হালকা হওয়ার কারণে সেটা উপরের দিক দিয়ে প্রবাহিত হয়ে থাকে। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য হলো উষ্ণ ও শুষ্ক গ্রীষ্মকাল, বর্ষাকালে দক্ষিণ পশ্চিম বায়ু, শুষ্ক শীতকাল। তাহলে কোনটা সঠিক হবে? 2 আর 3, বর্ষাকালে দক্ষিণ পশ্চিম বায়ু, শুষ্ক শীতকাল। নদীর গতিপথকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 2, 3, 4, 5। উত্তর হবে 3 ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের মাঝখান দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? 88 ডিগ্রি পূর্ব, 88 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি পশ্চিম, 90 ডিগ্রি পূর্ব। মানে হচ্ছে তোমার বাংলাদেশের মাঝখান দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখাটা অতিক্রম করেছে? সেটা হবে 90 ডিগ্রি পূর্ব। সাজু বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলের অধিবাসী, তার এলাকার পানিতে প্রচুর লবণ বিদ্যমান। সাজুর কর্মস্থল রংপুর, এ অঞ্চলে একটি এনজিও এর মাধ্যমে প্রচুর গাছ লাগানো হচ্ছে। সাজু বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে থাকে? মানে হচ্ছে সাজু একটা অঞ্চলে বসবাস করে থাকে যেখানে হচ্ছে প্রচুর লবণাক্ততা, এবং তোমার হচ্ছে একটা এনজিওর মাধ্যমে সেখানে প্রচুর গাছ লাগানো হচ্ছে। সো এটা কোন অঞ্চলের হইতে পারে? দক্ষিণাঞ্চলে হইতে পারে। সাজু বাংলাদেশের একটি বিশেষ অঞ্চলে অধিবাসী, তার এলাকার পানিতে প্রচুর লবণ বিদ্যমান। সাজুর কর্মস্থল রংপুর, এই অঞ্চলে একটি এনজিওর মাধ্যমে প্রচুর গাছ লাগানো হচ্ছে। এনজিওটির কার্যক্রমে সাজুর কর্মস্থল দ্রুত কমবে। উষ্ণতা, ভূমিক্ষয়, মরুকরণ। এই যে এনজিও গাছপালা লাগানো হচ্ছে সেটার কারণে কি হবে? উষ্ণতা কমবে, ভূমিক্ষয় কমবে, মরুকরণ হবে। তাহলে কোনটা হবে? 1 আর 3, মানে উষ্ণতা কমে যাবে আর মরুকরণ হবে। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। ভূমিকম্পের সাথে সুনামির সম্পর্ক নাই। দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান। নদী ভাঙ্গনের একটি কারণ হলো শিলার উপাদান। এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে 2 আর 3। দুর্যোগ ব্যবস্থাপনা একটি ব্যবহারিক বিজ্ঞান, নদী ভাঙ্গনের একটি কারণ হলো শিলার উপাদান। প্রাকৃতিক দুর্যোগ সিডরের কত বছর পর আইলা সংঘটিত হয়েছিল? কত বছর পর তাহলে? সিডর মেনলি হয়েছিল হচ্ছে তোমার 2007 সালে, রাইট? আর আইলা মনে হয় সংঘটিত হয়েছিল 2009 সালে। তো 2 বছর পর হইতে পারে এখানে। ইয়েস, 2 বছর পরেই আইলাটা সংঘটিত হয়েছিল। দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে সারাদানের পরবর্তী কার্যক্রম কোনটা?
দুর্যোগ ব্যবস্থাপনা, যখন দুর্যোগ কোনো জায়গায় দুর্যোগ হয় তখন প্রথমে কি সাড়া দান, তারপরে কোনটা আসতে পারে, প্রশমন, পুনরুদ্ধার, উন্নয়ন, প্রতিরোধ। কোনটা হবে? পুনরুদ্ধার করা। যদি কোনো কিছু, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় অথবা কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটাকে সাড়া দানের পরে সেটা কি করা, দায়িত্ব হচ্ছে পুনরুদ্ধার করা। সম্প্রতি শ্যামনগর উপজেলায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ে যান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রফিক ও তার বন্ধুরা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেও আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। রফিক ও তার বন্ধুরা যে কাজ করছে তাকে কি বলা হয়? প্রতিরোধ, প্রতিকার, সারাদান, পুনরুদ্ধার। কোনটা হবে? সারাদান। প্রথমেই হচ্ছে সারাদান। সম্প্রতি শ্যামনগর উপজেলায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ে যান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রফিক ও তার বন্ধুরা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করে আহতদের চিকিৎসার জন্য ব্যবস্থা করে। উল্লেখিত প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি হ্রাস করার উপায় কি? আশ্রয় কেন্দ্র নির্মাণ এবং দুর্যোগ সংকেত প্রচার, গণসচেতনতা বৃদ্ধি। কোনটা হবে তাহলে? তিনটাই হবে। আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে, দুর্যোগ সংকেত, দুর্যোগ হওয়ার আগেই লোকজনের মাঝে সেটা কি প্রচার করে দেওয়া বা অ্যালার্মিং করা, গণসচেতনতা বৃদ্ধি এবং মানুষের মাঝে এই দুর্যোগ সম্পর্কে তথ্য পৌঁছিয়ে দেওয়া। কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত? ব্যবসা বাণিজ্য, উদ্ভিদ ও প্রাণী, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, শহরের ক্রমবিকাশ। অর্থনৈতিক বলতে আমরা অর্থনীতিটা থেকে নিয়ে আসি অবশ্যই, কারণ হচ্ছে চারটা অপশনের মধ্যে যেটা আমার এলিজিবল মনে হচ্ছে, ব্যবসা বাণিজ্য থেকে আমরা অর্থনীতিটা মেনলি আহরণ করতে থাকি। তাহলে কোনটা হবে উত্তর? ব্যবসা বাণিজ্য। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? জীব, প্রাণী, জনসংখ্যা, জলবায়ু। মানব ভূগোল মানে হচ্ছে মানব জাতিকে বোঝাচ্ছে, মানুষকে বোঝাচ্ছে। সো এখানে উত্তর কোনটা হবে? অবশ্যই জনসংখ্যা হবে। কোনটি সামাজিক পরিবেশের উপাদান? বায়ু, পানি, শিক্ষা, গাছপালা। এর আগেও সেম কোয়েশ্চেনটা আরেকটু রিপিট হয়েছে। সো এর আগে বলেছিলাম যে সামাজিক মানে সমাজ, সমাজটা থেকে আসছে সামাজিক, আর সামাজিক জিনিসটা সম্পর্কিত কাদের সাথে? মানুষের সাথে। সো আর এই মানুষের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে এই চারটা উপাদানের মধ্যে কোনটা মানুষের সাথে সম্পর্কিত? শিক্ষা। তো এখানে উত্তর হবে শিক্ষা। জীব উপাদান কোনটি? গাছপালা, পাহাড়, বায়ু, পানি। তাহলে এখান থেকে কোনটা হবে? জীব উপাদান গাছপালা। নিচের কোনটিকে সুমেরু বৃত্ত বলে? 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি দক্ষিণ, 66.5 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ। তোমাদেরকে আমি এর আগে একটা এমসিকিউতে একটা মানচিত্র অঙ্কন করে দেখিয়েছিলাম যে উত্তর মেরু কোনটা আর দক্ষিণ মেরু কোনটা। উত্তর মেরুর দিকেই হচ্ছে বলা হয় সুমেরু বৃত্ত, আর দক্ষিণ মেরুকে বলা হয় কুমেরু বৃত্ত। তো এখানে বলছে যে সুমেরু বৃত্ত কোনটা বলে, অবশ্যই উত্তর দিকের 66.5 ডিগ্রি উত্তরকেই সুমেরু বৃত্ত বলা হয়। ওকে, এম এর প্রতিপাদ স্থান এন, স্থান দুটির সময়ের পার্থক্য কত? সো এখানে যেহেতু মানচিত্র দেওয়া নেই, আমরা আসলে বলতে পারছি না, এটা আমাদের স্কিপ করতে হবে। আহ্নিক গতির বেগ সবচেয়ে কম বিষুবরেখায়, উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে। কোন জায়গায় হবে এটা? বিষুবরেখায়, উত্তর মেরুতে, দক্ষিণ মেরুতে। অবশ্যই 2 আর 3, উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে আহ্নিক গতির বেগ সবচেয়ে কম থাকে। ওকে, হেলির ধূমকেতু দেখা যায় কত বছর পর পর? এটা তো অবশ্যই জানো, কারণ এটা একটা জেনারেল নলেজ, সবাই জানে এটা। হেলির ধূমকেতু হচ্ছে 76 বছর পর পর দেখা যায়। মূল মধ্যরেখা হতে বাংলাদেশে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এবং অন্য একটি স্থান 6 ডিগ্রি পূর্বে অবস্থিত। মূল মধ্যরেখা থেকে 6 ডিগ্রি পূর্ব দিকের স্থানটির সময়ের ব্যবধান কত? তাহলে তোমাদেরকে আমি এর আগে বলেছিলাম যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য হয় কত? 4 মিনিট করে। তাহলে এখানে দেখো যে এখানে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এবং অন্য একটি স্থান 6 ডিগ্রি পূর্বে অবস্থিত। মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা মানে হচ্ছে কত? 0 ডিগ্রি, রাইট? সো 0 ডিগ্রি থেকে যদি আমি 6 ডিগ্রি হিসাব করি, তাহলে কত হবে? তো 6 ডিগ্রি যদি 1 ডিগ্রির জন্য 4 মিনিট করা হয়, তাহলে 6 ডিগ্রি হিসাব করো, 6 ইন্টু কত? 4 সমান কত চাচ্ছ? 24 মিনিট। 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট করা হয়, তাহলে 24 মিনিটের জন্য 6 ডিগ্রির জন্য কত হবে? 24 মিনিট। তাহলে উত্তর কত হবে? 24 মিনিট। ওকে, মূল মধ্যরেখা হতে বাংলাদেশে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত
এবং অন্য একটি স্থান 6 ডিগ্রি পূর্বে অবস্থিত। যদি বাংলাদেশে দুপুর 12টা হয় তাহলে মূল মধ্যরেখা অবস্থিত স্থান সময় কত? Okay. তারা বলতেছে হচ্ছে বাংলাদেশে যখন 12টা বাজে তখন মূল মধ্যরেখা থেকে 6 ডিগ্রি পূর্বে অবস্থিত অন্য একটি স্থান, এবং এই মূল মধ্যরেখার স্থানীয় সময় কত? যদি কত এটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এবং অন্য একটি, আচ্ছা মূল মধ্যরেখা হতে বাংলাদেশ 90 ডিগ্রি, মানে মূল মধ্যরেখা থেকে বাংলাদেশের দূরত্ব কত? 90 ডিগ্রি, রাইট? সো 90 ডিগ্রি হলে আমাদের এখানে বলছে যে মূল মধ্যরেখার স্থানীয় সময় কত। তো আমাদের 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয় তাহলে 90 ডিগ্রির জন্য কত হবে? 90 ইন্টু 4 কত? 0 4 36 360 মিনিট, আর 360 মিনিট সমান কত? 12 ঘন্টা। তাহলে উত্তর এখানে কত হবে? তো সরি, 360 মিনিট সমান 6 ঘন্টা। তো তাহলে 12টা থেকে যদি 6 ঘন্টা আগে হয়, দুপুর 12টা বাজলে, তাহলে 6 ঘন্টা আগে কত হবে? সকাল 6টা। উত্তর সকাল 6টা। জিপিএস এর ধারা ভূ উপগ্রহ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে মেঘবিহীন স্বচ্ছ আকাশের প্রয়োজন হয়। যে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান জানা যায়, কম্পিউটারের সাহায্যে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন হয়। উত্তর কোনটা হবে? 1 আর 3, মেঘবিহীন স্বচ্ছ আকাশের প্রয়োজন হয় এবং কম্পিউটারের সাহায্যে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন হয়। কোন মানচিত্রের মাধ্যমে হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে? ভূসংস্থানিক, ভূতাত্ত্বিক, ক্যাডাস্ট্রাল এবং মৃত্তিকা বিষয়ক। কেন হচ্ছে তোমার ক্যাডাস্ট্রাল জিনিসটা যদি আমি বলি, ক্যাডাস্ট্রাল হচ্ছে তোমার কোনো জমি একেবারে পরিমাপ করা হয়, একদম প্লটে প্লটে গিয়ে এটা পরিমাপ করে দেন একটা সার্ভে ঠিক করা হয়। ঠিক করার পরেই হচ্ছে এটা সরকারকে দেওয়া হয়, তার উপর ভিত্তি করে কি করা হয়? করটা আদায় করা হয়। কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন করা হয়? চুনা পাথর, কয়লা, বেলে পাথর আর গ্রানাইট। গ্রাফাইট হচ্ছে বেসিক্যালি আমাদের যে একটা পিচ্ছিল একটা অংশ, যেটা আমাদের পেন্সিলের যে ইউজ করা হয়, সেটা তাহলে কোনটা থেকে? চুনা পাথর, কয়লা, বেলে পাথর আর গ্রানাইট। অবশ্যই কয়লা থেকেই হবে। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? ফুজিয়ামা, মাউনা নালুয়া আর মাউনাই নাকিয়া, কুহি সুলতান। তাহলে এখানে সুপ্ত আগ্নেয়গিরি মানে কি? যেটা হচ্ছে এখন শীতল অবস্থায় আছে, কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে। সেই রকম আগ্নেয়গিরি কোনটা হইতে পারে এখানে? ফুজিয়ামা। ওকে। সমুদ্র পৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট বিস্তৃত ভূমিকে কি বলে? বদ্বীপ, পর্বত, মালভূমি, সমভূমি। আর উত্তর কোনটা হবে তাহলে? সমভূমি। ওকে। নিম্ন গতিতে নদীর স্রোতের গতি বেড়ে যায়, গভীরতা কমে যায়, পার্শ্বক্ষয় হ্রাস পায়। তাহলে উত্তর কোনটা হবে? তবে 2 আর 3। নিম্ন গতিতে নদীর গভীরতা কমে যায় এবং পার্শ্বক্ষয় হ্রাস পায়। শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে কি তৈরি হয়? ভূমিকম্প, বন্যা, মগ্নছড়া এবং সুনামি। উত্তর কোনটা হবে? মগ্নছড়া। অবশ্যই তোমাদেরকে এর আগে মগ্নছড়া সম্পর্কে আমি বলেছিলাম যে শীতল এবং উষ্ণ স্রোত যখন আসে তখন হচ্ছে এই শীতল স্রোত থেকেই সাথেই কিছু হিমশৈল চলে আসে, আর এই হিমশৈলের মধ্যে থাকে হচ্ছে বালি, নুড়ি পাথর, এগুলা থাকে। যখন এগুলা সমুদ্র বক্ষে অনেকদিন জমা থাকে তখন কিসের সৃষ্টি হয়? মগ্নছড়ার সৃষ্টি হয়। সেখানে শীতল এবং উষ্ণ স্রোতের মিলনস্থলে কি তৈরি হয়? মগ্নছড়ার তৈরি হয়। আটলান্টিক মহাসাগরে পুর্তো রিকো খাতের গভীরতা কত? 5000 মিটার, 5400, 8538 মিটার, 10870 মিটার। উত্তর কোনটা হবে? 8538 মিটার। রুমা বই পড়ে জানতে পেরেছে যে অঞ্চলে খুব ঠান্ডা, সেখানে সমুদ্রের পানির উপরিভাগ বরফে ঢাকা থাকে, ফলে পানির খুব ঠান্ডা, এবং রুমা বই পড়ে যা জেনেছে সেখানে সমুদ্রে কোন ধরনের স্রোতের সৃষ্টি হয়? উষ্ণ, নাতিশীতোষ্ণ, শীতল এবং সুনামি। বিষয় কোনটা হবে? শীতল। শীতল হওয়ার কারণে এখানে কি হয়? ঠান্ডা, এই পানির উপরিভাগ বরফে ঢাকা থাকে, অবশ্যই শীতল হওয়ার কারণে। আচ্ছা, রুমা বই পড়ে জানতে পেরেছে যে অঞ্চলে খুব ঠান্ডা, সেখানে সমুদ্রের পানির উপরিভাগে বরফে ঢাকা থাকে, ফলে পানি খুব ঠান্ডা হয় এবং উষ্ণ স্রোতের বৈশিষ্ট্য হচ্ছে কি? এই স্রোতের প্রভাবে শীতের প্রকোপ বৃদ্ধি পায়। উষ্ণ অক্ষাংশের শীতল জল মেরু থেকে আসে বলে শীতল থাকে। পানি শীতল ও ভারী বলে অন্তঃপ্রবাহ রূপে প্রবাহিত হয়। তাহলে উত্তর কোনটা হবে এখানে? 1 2 3, তিনটাই উত্তর হবে। স্রোতের প্রভাবে শীতের প্রকোপ বৃদ্ধি পায়, উচ্চ অক্ষাংশের শীতল জল মেরু থেকে আসে বলে শীতল থাকে,
আর পানি শীতল ও ভারী বলে অন্তঃপ্রবাহ রূপে প্রবাহিত হয়। ওকে, লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং কুমিল্লা। তাহলে কোনটা হবে? লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লায় অবস্থিত। মানচিত্রে প্রদর্শিত কিউ আর অঞ্চলের মধ্যে সাদৃশ্য রয়েছে। আসলে এখানে এটা মিস্টেক্স হয়েছে, তো আমাদের মানচিত্রটা এখানে দেওয়া হয় নাই, সেজন্য আমরা এটা স্কিপ করতে পারি। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 26.01 ডিগ্রি, 26.09 ডিগ্রি, 27.01 ডিগ্রি, 28.09 ডিগ্রি। উত্তর কোনটা? 26.01 ডিগ্রি হচ্ছে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা। বাংলাদেশের উত্তর ভারতের কোন রাজ্য অবস্থিত? বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? জুলাই, জুন, এপ্রিল, মার্চ। অবশ্যই এপ্রিল। বাংলাদেশের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প হয়েছিল কত সালে? 2008, 1997, 1993, 1897। উত্তর হবে 1897। 8.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল কত সালে? 1897, 1797, 1697, 1597। অবশ্যই 1897, কারণ এ 8.7 মাত্রার ভূমিকম্প হওয়ার পরে আজ পর্যন্ত আমাদের 7 মাত্রা বা 6 মাত্রা পর্যন্ত কোনো ভূমিকম্প হয় নাই। বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কত? 54টি, 57টি, 64টি, 67টি। তাহলে এখানে উত্তর কোনটা হবে? 57টি। যেহেতু আমাদের বাংলাদেশ এবং মায়ানমারের মাঝখানে রয়েছে তিনটা আর ভারতের সাথে রয়েছে 54টা, মোট 57টা রয়েছে। অনন্যা তার পরিবারের সাথে কক্সবাজারে বাস করে। সম্প্রতি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তাদের পরিবার সহ আরো অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অনন্যার এলাকায় কোন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়েছিল? ঘূর্ণিঝড়, খরা, বন্যা, নদী ভাঙ্গন। খরা হলে হচ্ছে সব জায়গায় পানির অভাবে একদম ফাটল শুরু হয়, আর বন্যা হলে সব জায়গায় পানিতে ভরপুর হয়ে যায়, নদী ভাঙ্গন হলে তো অনেকের ঘর ভেঙে যায়। তো এখানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলতে আমাদের মেনলি ঘূর্ণিঝড়কেই নির্দেশ করছে। অনন্যা তার পরিবারের সাথে কক্সবাজার বাস করে। সম্প্রতি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে তাদের পরিবার সহ আরো অনেকে পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অনন্যার এলাকায় দুর্যোগ মোকাবিলার জন্য প্রয়োজন কোনটা? প্রয়োজন পূর্ব প্রস্তুতি, প্রশমন ব্যবস্থা এবং উন্নয়ন। পূর্ব প্রস্তুতি, অবশ্যই একটা দুর্যোগ হওয়ার আগে দুর্যোগ পরবর্তী সময় আমরা কি নিব বা কি করব সে সম্পর্কে আমাদের একটা প্ল্যান থাকা দরকার। তারপর হচ্ছে প্রশমন ব্যবস্থা, মানে সেটা সেই যে ক্ষতিটা আমরা কিভাবে কমাইতে পারি সে সম্পর্কে আমাদের প্ল্যান নিয়ে রাখতে হবে। উন্নয়ন, অবশ্যই এটা মানে এই দুর্যোগের সাথে উন্নয়নের কোনো সম্পর্ক নেই। তাহলে উত্তর এখানে কোনটা হবে? 1 আর 2 শেষ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আমি সবাইকে বলতেছি, এই যে ম্যাম আজকের ক্লাসটা আমি ম্যামকে রিকোয়েস্ট করেছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে। আজকের ক্লাসটির মাধ্যমে এই মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমরা কিন্তু এক্সপ্লেন করি নাই, আমরা জাস্ট তোমাদেরকে পড়িয়ে দিয়ে গেছি। পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা করে ওয়ান শট ক্লাস হবে। আজকের ক্লাসের মাধ্যমে তোমরা পরিচিত হতে পারলা যে কোন 150টা টাইপ থেকে এমসিকিউ হয়ে থাকে। এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ওয়ান শট ক্লাস যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যাবে, গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউর উপরে ক্লাস হবে, প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক এই চ্যানেলেই হবে। সেই ক্লাসগুলোতে প্রত্যেকটা টার্ম তোমাদেরকে একদম ম্যাপ আঁকে আঁকে বুঝিয়ে দেওয়া হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ক্লাসটার স্লাইড পেতে হলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেলে তোমার কিন্তু এসএসসি একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক তোমরা আমাদের কাছে ক্লাস পেয়ে যাবা ফ্রিতে। এবং এই ক্লাসের যদি তুমি কন্টেন্ট পেতে চাও, পিডিএফ পেতে চাও, তাহলে কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ঝটপট আমাদের গ্রুপেও যুক্ত হয়ে যাও এবং আমাদের কাছ থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। কি কি বিষয়ে কনফিউশন ছিল আজকের ক্লাস থেকে সেগুলো কমেন্ট বক্সে জানাবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। অবশ্যই। আসসালামু আলাইকুম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম।